4 দিন হলো আয়ুর কাছে যায় না। যদিও আমার যাওয়া বা না যাওয়া নিয়ে ওর কিছুই যায় আসে না, নিজের মনের শান্তির জন্যই ওর কাছে গিয়ে বসে থাকি। দাদা ভাই মানে আমার বড় ভাইয়ার বিয়ের সব দায়িত্ব মোটামুটি আমার উপর থাকাই আয়ুর কাছে যাওয়া হয়ে ওঠেনি। পরশু দাদা ভাইয়ের বউ ভাত, তাই তো আজ দাদা ভাইয়ের বউ নিয়ে এসে আয়ুর কাছে গেলাম। আয়ুর কবরের পাশে কিছু সময় বসে থাকলাম, তারপর বাড়ি ফিরে এলাম। বাড়িতে আসতে দেখি দাদা ভাই অনেকগুলো কল দিয়েছে। কল ব্যাক করতেই বলল, জাঙ্কুক তুই কোথায় রে? কখন থেকে তোকে কল দিচ্ছি, ধরছিস না কেন? কি হয়েছে? এখনই পেছনের বারান্দায় আয়, তোর সাথে অনেক কথা আছে। আচ্ছা দা ভাই, যাচ্ছি। জাঙ্কুক ফোনটা রেখে পেছনের বারান্দায় গেল। গিয়ে দেখে জেইহুব অস্থির হয়ে পায়চারি করছে। কি রে, কি হয়েছে? কি আবার হবে? যা হবার তাই হয়েছে। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবি। আমার বিয়ের কথা শুনে রোজ আত্মহত্যা করতে গিয়েছিল, তাই দেখে ফেলাই কোনো রকমে ওকে হাসপাতালে ভর্তি করেছে। ওর অবস্থা বেশি ভালো না। তুই কি করে জানলি? কাই তো আমাকে ফোন করলো, সাথে এও বললো রোজের যদি কিছু হয়ে যায় আমাকেও ছাড়বে না। আব্বুর বন্ধু তার বন্ধুকে কথা দিয়েছিল তার মেয়ের সাথে আমার বিয়ে দেবে, তাই তো এত সমস্যা। ছোট থেকে আব্বু আমার অতিরিক্ত শাসনে বড় হয়েছে, তারা যখন যা বলেছে মেনে নিয়েছি। তাই বলে বিয়ে নিয়ে কি নিজের পছন্দ অপছন্দ থাকতে পারে না? ছোট থেকে বাধ্য ছেলের মতো সব কথা শুনে চলার ফলাফল এই। আমি ওই মেয়েকে আমার স্ত্রী হিসাবে মেনে নিতে পারবো না। তোকে এই বিয়ে মানতে কে বলেছে? কাগজে কলমে সই সাবুত হয়েছে, কবুল বলেছিস, ব্যাস। ওই মেয়ে শুধু এই বাড়ির বউ, আর কিছুই নয়। তুই বরং রোজের কাছে যা, কি ওকে সবটা খুলে বল। আমি এদিকটা সামলে নিচ্ছি, আর দেরি করিস না, যা। জেইহুব বের হয়ে যাবার পর জাঙ্কুক জেইহুবের রুমে গেল। দরজায় টোকা পড়তেই ভেতর থেকে উত্তর এলো, আসুন। একি তুমি এখানে? তোমার ভাইয়া কই? আপনার সাহস হয় কি করে আমাকে তুমি বলার? বারে বড় ভাবি তো ছোট দেবরকে তুমিই বলবে। ভাইয়া এই বিয়েটা মানে না, ভাইয়াকে জোর করে এই বিয়ে দেওয়া হয়েছে। আপনার ভাইয়া কচি খোকা নাকি যে তাকে জোর করে বিয়ে দেওয়া হলো আর তিনি করেও নিলেন? আপনি সবকিছু জানেন না তাই বলছেন। আব্বুর ইচ্ছের বিরুদ্ধে গেলে তিনি আমাদের ত্যায্য পুত্র করবেন, তাই ভাইয়া এই বিয়ে করতে বাধ্য হয়েছে। আর ভাইয়া অন্য কাউকে ভালোবাসে, তাকেই বিয়ে করতে চাই, আর আমিও আপনাকে ভাবি বলে মানি না। যাই হোক, ভাইয়ারই কথাগুলো বলা উচিত ছিল। তবে ভাইয়া যাকে ভালোবাসে মানে রোজ, সে ভাইয়ার বিয়ের কথা শুনে আত্মহত্যা করতে যায়, তাই ভাইয়া এখন তার কাছে হাসপাতালে গিয়েছে। আর আমি যা বললাম সেই কথাগুলো যদি আব্বু আম্মুর কানে যায়, তাহলে আমি আপনার এমন অবস্থা করব যে আপনার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। কিংবা আপনার বাবার কাছে ফিরে যাবেন। শুনেছি তো আপনার সৎ মা আপনাকে সহ্যই করতে পারে না, আর পাড়া প্রতিবেশীও তো আপনাকে অনেক খারাপ কথা বলবে। তাই বলছি, ভালো মেয়ের মতো চুপচাপ আপনি বউ হিসাবেই থাকুন, সম্মানও পাবেন, খাওয়া পড়াও পাবেন, কিন্তু ভাইয়ের স্ত্রী হবার চেষ্টাও করবেন না, তাহলে হিতে বিপরীত। কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। যা হুমকি দিয়ে এসেছে, আশা করছে সে তাতেই কাজ হবে। ঘন্টা খানেক পর ভাইয়াকে ফোন দিয়ে জানলো রোজের কি অবস্থা। জেইহুব বলল হাসপাতালে যেতেই নাকি কাই ওকে মারতে উঠেছিল। অনেক কষ্টে কাইকে শান্ত করা হয়েছে। আর তারপর আমি রোজের কাছেই বসেছিলাম, তুই কল করলি, সেটা দেখেই আমি বাইরে বেরিয়ে এসেছি। এখন বল ওইদিকে কি খবর? এদিক নিয়ে তুই ভাবিস না, আমি সব সামলে নিয়েছি। তুই এখন রোজকে সামলা, আর সকালবেলা তাড়াতাড়ি চলে আসিস। কলটা রেখে দিয়ে জাঙ্কুক তেইহুনের রুমের জানালা দিয়ে উকিয়ে দিল। দেখলো মেয়েটি চুপটি করে শুয়ে আছে। জাঙ্কুক নিজের মতো গিয়ে ঘুমিয়ে পড়লো। ফোনের শব্দে ঘুম ভাঙলো, দেখলো জেইহুব কল দিয়েছে। ফোনটা ধরতেই জেইহুব বলল, আমি এসেছি। জাঙ্কুক বিছানা ছেড়ে উঠে পেছনের দরজা খুলে দিল। জেইহুব এসে জাঙ্কুকের পাশে শুয়ে পড়লো। দরজা ধাক্কানোর শব্দে ঘুমটা ভেঙে গেল জাঙ্কুকের। দেখলো 8:30 বেজে গেছে। জেইহুবকে ডেকে তুললো, ভাইয়া 8:30 বেজে গেছে, পেছনের দরজা দিয়ে তাড়াতাড়ি তোর রুমে যা। জেইহুব তার রুমে চলে যাওয়ার পর জাঙ্কুক গিয়ে দরজা খুলে দিল। কাল তোর দাদা ভাইয়ের বউ ভাত, আর আজকে তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস, কত কাজ আছে না। আচ্ছা তুমি যাও, আমি আসছি। হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো জাঙ্কুক। কিছু সময় পর দেখলো নতুন বউ বেরিয়ে এসেছে। সবাই মিলে সকালের নাস্তা করলো। খাবার শেষ করে জাঙ্কুক আর জেইহুব বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গিয়ে দেখে রোজের ঘুম ভেঙেছে। তুমি কি পাগল হয়েছো? এইভাবে কেউ নিজেকে শেষ করার কথা ভাবে? আমি জেইহুবকে খুব খুব ভালোবাসি, ওর পাশে অন্য কাউকে সহ্য করতে পারবো না। আরে বোকা, দাদা ভাই তো তোমাকে খুব ভালোবাসে, শুধু খারাপ একটা পরিস্থিতিতে পড়ে বিয়েটা করতে হয়েছে। চিন্তা করো না, ওটা কোনো বিয়েই নয়, ওটা একটা নাটক জাস্ট। সত্যি বলছো তো জাঙ্কুক?
আচ্ছা রোজ, তুমি আমাকে তোমার বেস্ট ফ্রেন্ড ভাবো কিনা? ভাবি তো। তাহলে তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে কখনো মিথ্যা কথা বলবে কি? শোনো জাঙ্কুক, তোমার ভাইয়া যদি ওই মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নেয় তবে কিন্তু আমি আবারও আত্মহত্যা করব। আর এবার কিন্তু আমাকে কেউ বাঁচাতে পারবে না। তেমন কিছু কখনো হবে না পাগলি। আমি তোমার ছিলাম, আছি আর থাকবো। কাইয়ের আর জেইহবের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব। ওদের বাড়িতে যাওয়া আসা করতে করতে কাইয়ের একমাত্র বোনের সাথে জেইহবের ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। একদিন জেইহব জাঙ্কুকের সাথে রোজের পরিচয় করিয়ে দেয়। কথাতে কথাতে জানতে পারে রোজ আর জাঙ্কুক তারা সমবয়সী। জেইহব আসার পর থেকেই রোজ ওর হাত ধরেই বসে রয়েছে, যেন ছাড়লে এক্ষুনি কোথাও হারিয়ে যাবে জেইহব। আর জাঙ্কুক ওদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা মেয়ে একটা ছেলেকে কতটা ভালোবাসলে আত্মহত্যার চেষ্টা করতে পারে, ওভাবে তাকে কি দেখছো জাঙ্কুক? এই তোমাদের ভালোবাসা দেখছি। তোমার জীবনেও কেউ আসবে যে কিনা তোমাকে খুব ভালোবাসবে। আমার আর কাউকে দরকার নেই। আমি আয়ুর স্মৃতি নিয়েই বেশ আছি। ভালোবাসা কখন কিভাবে কার জীবনে আসে সেটা কেউ বলতে পারে না। যেই হোক রোজকে দুপুরের খাবারটা খাইয়ে দিল। আর সেই সময়টাতে জাঙ্কুক ডাক্তারের কাছে জানতে গেল রোজের মেডিকেল হেলথ সম্পর্কে। ডাক্তার বলল রোজকে আজকেই ছেড়ে দেওয়া যাবে, কিন্তু রোজের উপর যেন কোনো মানসিক চাপ সৃষ্টি না করা হয়। জাঙ্কুক ডাক্তারের সাথে আরো কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসলো। আর এসেই জেইহবকে সবটা বুঝিয়ে দিল ডাক্তার যা যা বলেছে। জাঙ্কুক আরো বলল, ওকে ভালো রাখার দায়িত্ব কিন্তু এখন তোর উপর ভাইয়া। সে তো বুঝলাম, কিন্তু কাল তো বউ ভাত, ওই মেয়ের বাড়িতে যেতে হবে। আর ওই মেয়ের বাড়িতে তো আলাদা থাকতে পারবো না। এই বিষয় নিয়ে তুই চিন্তা করিস না, আমি আছি না, আমি সবটা ম্যানেজ করে নেব। বাড়িতে ঢুকতেই জিন বললেন, কি ব্যাপার, নতুন বউ রেখে কোথায় গিয়েছিলিস? যাই হোক, তোমার তো এখন বৌমার কাছে থাকা উচিত। আর জাঙ্কুক, তুমি কোথায় গিয়েছিলে এদিকে কাজ ফেলে রেখে দিয়ে? আসলে আম্মু, হয়েছে কি, দাদা ভাইয়ের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, তাই তাড়াহুড়ো করে দাদা ভাই আর আমি দেখতে গিয়েছিলাম। ঠিক আছে, যাই হোক তুমি বৌমার কাছে যাও। আর জাঙ্কুক, তুমি দেখো কোথায় কি লাগবে। আচ্ছা আম্মু। আম্মু, আব্বু কোথায়? দেখ, ঘরেই আছে হয়তো। জাঙ্কুক টুকিটাকি কাজ সেরে আব্বুর ঘরের সামনে গেল। দরজায় টোকা দিতেই ভেতর থেকে আরএম বললেন, কে? ও জাঙ্কুক, ভেতরে এসো। কি ব্যাপার, কিছু বলবে? আসলে বলছিলাম কি, কাল তো দাদা ভাইয়ের বউ ভাত, আঙ্কেল তো দাদা ভাই আর ভাবিকে নিয়ে যাবেন। হ্যাঁ তো বলছিলাম কি যে দাদা ভাইরা না গেলে হয় না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আগে আমার কথা শুনুন, তারপর বলুন। ওকে, বলো কি বলতে চাও। আসলে ভাবির সৎ মা তো ওনাকে পছন্দই করেন না, তাহলে উনি দাদা ভাইয়ের যত্নও নেবেন না। আপনি আঙ্কেলকে বলুন যে ভাবিরা কাল যাবে না, শুধু কাল নয় আর কোনো দিনই যাবে না। মেয়েকে দেখতে ইচ্ছে হলে যেন আঙ্কেল এসে দেখা করে যান। কথাটা কিন্তু তুমি ঠিকই বলেছো, আমি তোমার আঙ্কেলকে এক্ষুনি ফোন করে বলছি। আরেন জাঙ্কুকের সামনে সুবিনকে ফোন দিয়ে বললেন, বন্ধু, কাল আমার ছেলে আর বৌমা যাবে না। ভাবি তো বৌমাকে একদম সহ্যই করতে পারে না, তাই বৌমা আর ওই বাড়িতে যাবে না। তুই আরো সময় করে দেখে যাস তোর মেয়েটাকে। আরেমের রুম থেকে বেরিয়ে জাঙ্কুক জেইহবকে বলল, তোদের যাওয়া আটকানো ডান। কি বলিস ভাই, থ্যাংক ইউ সো মাচ। তারপর বাড়ির সবাই ঘুমিয়ে গেলে জেইহব বেরিয়ে যায় পেছনের দরজা দিয়ে। সারাটা রাত রোজের সাথে থেকে তারপরের দিন সকালে চলে আসলো। কোনো রকম ঝামেলা ছাড়াই বউ ভাতটাও সম্পূর্ণ হলো। 2 দিন পর সন্ধ্যাতে জাঙ্কুক আর জেইহব আড্ডার মাধ্যমে বলতে লাগলো, কম ঝামেলা তো গেল না তোদের উপর দিয়ে, কোথাও থেকে ঘুরে আয়। আরে আম্মু তো বলবে যে ওই মেয়েকেও সাথে নিয়ে যেতে। তুই বলবি যে অফিসের জরুরি কাজ পড়ে গেছে, ওখানে কারোর পরিবার যাবে না, সেখানে তুই বউকে নিয়ে গেলে সবাই যে হাসাহাসি করবে। প্ল্যান মোতাবেক জেইহব রোজকে সাথে নিয়ে 3 দিনের জন্য বেরিয়ে আসলো। সেখান থেকে বাসায় এসে অফিসে যোগ দিল। এভাবে কেটে গেল 1 মাস। একদিন সন্ধ্যায় জাঙ্কুক মাত্র অফিস থেকে ফিরে এসে বসেছিল, তখনই তে তার দরজার সামনে আসে। দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন, কিছু বলবেন? আজ 2 দিন হলো আমার সাবান শেষ হয়ে গেছে, কাকে বলবো বুঝতে পারছিলাম না, তাই আপনাকে বললাম। আপনার যা যা দরকার আমাকে লিখে দেবেন, আমি এনে দেব। পরের দিন জাঙ্কুক অফিস থেকে ফেরার পথে তের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো কিনে আনে, নিজের রুমে রাখে জিনিসগুলো। তারপর ফ্রেশ হয়ে জিনিসগুলো নিয়ে তেকে খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে সে ছাদে চলে গেল। গিয়ে দেখে ছাদের এক কোণায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে তে। জাঙ্কুক গিয়ে তার পাশে দাঁড়ালো। অনেক সময় দুজনেই চুপ থাকলো। নীরবতা ভেঙে তে বলে উঠলো, অফিস থেকে এলেন বোধহয়, চলুন চা খাবেন? না থাক, পরে খাবো। আজকে কেন জানো জাঙ্কুকের খুব খারাপ লাগছে মেয়েটার কথা ভেবে। আপনার কিছু হয়েছে? না তো। আমাকে মনের কথাগুলো বলতে পারেন।
আমার মতো অভাগীর আর কে আছে? 1 বছর বয়সে বাবার সাথে মা ঝগড়া করে আত্মহত্যা করেন। মা মারা যাবার পর বাবা আবারও বিয়ে করেন। নতুন মা প্রথম বেশ আদর যত্ন করলো, কিন্তু তার নিজের সন্তান হবার পর আমাকে সহ্য করতে পারলো না। বড় হবার পর থেকে জেনে এসেছি আপনার ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। যখন থেকে জানি তখন থেকেই মনে মনে ওনাকে ভালোবেসে ফেলেছিলাম। বিয়ে হয়ে আসার পর শুনলাম তিনি আগে থেকেই অন্য একজনকে পছন্দ করেন। আচ্ছা, বলতে পারেন আমার বাকি জীবনটা কিভাবে কাটবে? কাকে জড়িয়ে বাঁচবো আমি? কথাগুলো বলে দিয়ে কেঁদে দিল। আজ ওকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে জাঙ্কুকের। সত্যি তো, মেয়েটার দোষ কোথায় আর দাদা ভাইয়েরই বা দোষ কোথায়? নতুন বউয়ের বাবা যেমন আগে থেকেই জানিয়ে রেখেছিল, তেমন আব্বু যদি আগে থেকেই দাদা ভাইকে জানিয়ে রাখতো তাহলে হয়তো এমনটা হতোই না। ওনার ছোট্ট একটা ভুলের জন্য একটা নিরীহ মেয়েকে এতটা কষ্ট পেতে হচ্ছে। মাফ করবেন, আমার কষ্টের কথাগুলো ভুল করে আপনাকে বলে ফেলেছি। না না, ইটস ওকে। জাঙ্কুক তেইহুনের দিকে তাকিয়ে দেখলো, কি সুন্দর মিষ্টি একটা মেয়ে, অথচ তার জীবনে এত কষ্ট। আপনি আমার সাথে আপনার ভালো লাগা, আপনার খারাপ লাগাগুলো ভাগাভাগি করতে পারেন। দয়া করছেন আমাকে? আপনি আর আপনার দাদা ভাই তো আমাকে মেনে নেননি। দাদা ভাইয়ের বউ হিসাবে না হয় মানতে পারলাম না, কিন্তু বন্ধু হিসাবে তো মানাই যায়, তাই না? কি বন্ধু? আমি আপনার বন্ধু হব? কেন, কোনো সমস্যা আছে নাকি? না না, একদম না। আচ্ছা, তাহলে তোমার নাম কি? আমি তেইহুন। আর আপনি? না না, এখন আর আপনি নয়, এখন শুধু তুমি, আর আমি হলাম জাঙ্কুক। ঠিক আছে, তাহলে এখন নিচে যাওয়া যাক। বলেই তে নিচে গিয়ে রান্নাঘরে ঢুকলো, আর জাঙ্কুক চলে গেল তার নিজের রুমে। কিছু সময় পর তে মুড়ি মাখিয়ে নিয়ে গেল জাঙ্কুকের রুমে। দুজন একসাথে চা আর মুড়ি মাখানো খেলো। আচ্ছা জাঙ্কুক, রোজ কি খুব সুন্দরী? এটা কি না বললে হয় না? আচ্ছা, বলার দরকার নেই। ইদানিং তে জাঙ্কুকের বড্ড বেশি খেয়াল রাখে। কয়েকদিন পর হঠাৎ করে রোজ জাঙ্কুককে ডেকে পাঠায়। অফিস থেকে ফেরার পথে রোজদের বাড়িতে যায় জাঙ্কুক। আচ্ছা, তোমার দাদা ভাই ওই মেয়েকে ডিভোর্স দেবে কবে? দাদা ভাই যদি ওকে ডিভোর্স না দেয় তবে কি তোমার কোনো সমস্যা আছে? কি বলছো, আমাকে সতীনের ঘর করতে হবে? একদম না, দাদা ভাই এই বিয়েটাকেই মানে না। তোমার দাদা ভাই নাও মানতে পারে, কিন্তু আইন অনুযায়ী ওই মেয়েটাই এখন জেহবের স্ত্রী। আর তোমার দাদা ভাই যদি কিছুদিন পর ওই মেয়েটাকে মেনে নেয় আর ও যদি আমাদের বিয়ের পর কোনো ঝামেলা করে, আমি দেখে যতটা চিনি ও অমন মেয়ে না। এই মেয়েটাকে যাকে তুমি ওই মেয়েটা বলে সম্বোধন করছো, ও আচ্ছা তোমার দাদা ভাইয়ের স্ত্রী, তাই তো? ওকে তাহলে দাদা ভাইয়ের বউ বলে মেনেই নিলে? তুমি কি বলতে চাইছো জাঙ্কুক? তেমন কিছুই না। তুমি যখন দাদা ভাইকে বিয়ে করবে তাহলে তে কি দাদা ভাইয়ের স্ত্রী বলো না প্লিজ। আমি জেহবকে বিয়ে করবই, মানে কি বোঝাতে চাইছো সেটা বলো। আচ্ছা জাঙ্কুক, তুমি কি চাও না যে আমি জেহবকে বিয়ে করি? রোজ, তুমি আর ভাইয়া একে অপরকে ভালোবাসো। দাদা ভাই আর তের বিয়েটা জোর করে হয়েছে। জোর করে বিয়ে দেওয়া যায়, জোর করে সংসার করানো যায়, কিন্তু জোর করে ভালোবাসানো যায় না। তাহলে তুমি এমন ভাবে ওই মেয়েটার সাপোর্টে যাচ্ছ কেন? কিছুদিন আগেও তো তুমি আমাদের বিয়ে নিয়ে অনেক উৎসাহিত ছিলে। ও বুঝেছি, তে নাকি যেন ওই মেয়েটার নাম। তোমার মাথা খেয়েছে তাই না? যখন দেখলো জেহব ওকে মেনে নেবে না তখন জাঙ্কুককে হাত করার চেষ্টা, যাতে জাঙ্কুক বললে তার দাদা ভাই ওকে মেনে নেয়। তেমন কিছুই না, তুমি একটু বেশি ভাবছো। দাদা ভাই আর তোমার বিয়েটা দ্রুত হোক এটা আমিও চাই, কারণ দুই নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না। কিন্তু তোমার দাদা ভাই ওই মেয়েকে তো ডিভোর্স দেবে না, তাহলে আমি সারা জীবন সতীরের ঘর করব। দাদা ভাই এখন আপাতত তেকে ডিভোর্স দেবে না, আগে আব্বু আম্মুকে ধীরে ধীরে সবটা বোঝাই, তারপর না হয় ডিভোর্সের ব্যবস্থা করব। তোমার আব্বু আম্মুকে বোঝাতে কতদিন সময় লাগবে? ধরো বছর খানেক। কিন্তু এই বছর খানেকের মধ্যে যে ওই মেয়েটা সবাইকে হাত করে নিতে পারে, তেইহুন এমন মেয়ে নয়। তুমি জানো না জাঙ্কুক, গ্রামের মেয়েরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। রোজের এই কথা শুনে জাঙ্কুকের এখন মনে হচ্ছে ওর দাদা ভাইয়ের কি ঠিক হচ্ছে রোজকে বিয়ে করাটা। রোজ তো তেকে চেনি না, তার সম্বন্ধে এতগুলো কথা বলে ফেললো। না না, হয়তো নিজের ভালোবাসা হারানোর ভয়েই এমন বলছে। আর আমি নিজেও তো তেকে তেমনটা চিনি না। আচ্ছা জাঙ্কুক, তোমাদের বাসায় রান্না করে কে? কে আবার করবে? আম্মু? ওহ থ্যাংক গড, ভাগ্যিস ওই মেয়েটা করে না, না হলে এতদিনে ভালো মন্দ খাইয়ে আমার চেহকে হাত করে নিত। সিরিয়াল ইদানিং বেশি দেখা হচ্ছে তাই না রোজ? তা একটু হচ্ছে। আচ্ছা তোমরা বিয়ে করছো কবে? যেহেতু তো বিয়ের কথা বলেই না। তাহলে রবিবার কোনো কাজ আছে? না তো, কেন? তাহলে রবিবার
রবিবার দুপুরে খাবার পর তোমাদের রেজিস্ট্রি করিয়ে দিই, আর রাতে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দেব। তাহলে তো খুব ভালো হয়। বাসায় এসে জেইহবের সাথে এই নিয়ে কথা বলে নিল। জেইহব সেও রাজি হয়েছে। শুক্রবার দুপুরে জাঙ্কুক, জেইহব আর রোজ তারা তিনজন মিলে শপিং করতে বার হলো। রোজ একটা শাড়ি আর নিজের জন্য প্রয়োজনীয় কিছু গহনা কিনে নিল। জেইহবের জন্য একটা সুন্দর পাঞ্জাবি আর জাঙ্কুকের জন্য একটি পাঞ্জাবি কিনলো। সামান্য কিছু মার্কেটিং করেই তারা বাসায় ফিরলো। পরদিন রাতে জেইহব জাঙ্কুককে ওর রুমে ডাকলো। জাঙ্কুক ওর রুমে গিয়ে দেখলো তে আগে থেকেই ওখানে আছে। জেইহব বলা শুরু করলো, আগামীকাল আমি বিয়ে করতে যাচ্ছি। যেহেতু আপনি আমার আইনত স্ত্রী, তাই আপনাকে জানানোটা দরকার মনে করলাম। তে চুপচাপ শুনে ঘর থেকে বেরিয়ে গেল। রবিবার সকালে জেইহব তার আম্মুর কাছে গিয়ে দোয়া চেয়ে নিল। জিজ্ঞাসায় জানাতে বলল খুব একটা বড় কাজ করতে যাচ্ছে সে। জেইহব আর রোজের রেজিস্ট্রি হয়ে গেল। রাতে কাজী অফিসে গিয়ে ধর্মীয় ভাবে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। রাত 12টা বাজে তখন জাঙ্কুক বাসায় ফিরলো। স্বাভাবিকভাবে তার আব্বু আম্মু ঘুমিয়ে পড়েছে। জেগে আছে শুধু তেইহম। এ কি, এখনো ঘুমাওনি? আমার কি আর আজ রাতে ঘুম আসবে? এতদিন তাও একটা আশা ছিল উনি হয়তো শেষ পর্যন্ত আমাকে মেনে নেবেন। আজকের পর থেকে তো আর কোনো আশাই রইল না। দাদা ভাই যে রোজকে বিয়ে করবে এটা তো জানতে, তাহলে কষ্ট পাচ্ছ কেন? জানতাম, তবু উনি এখনো আমার স্বামী। এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন করে আবার শুরু করতে পারবে না? নিজের পায়ে দাঁড়াতে পারবে না? আমি সব দিক থেকে তোমাকে সাহায্য করব। বিয়ের আগের বছর ইন্টার পাস করেছি, ইচ্ছা ছিল আরো পড়বো, কিন্তু ছোট মা রাজি হলেন না। চিন্তা করো না, আব্বুকে বলে তোমাকে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেব। তোমাকে শুধু পড়ে যেতে হবে। কি, পারবে না? বড্ড পারবো। আচ্ছা, আয়ুকে? তোমার মুখে অনেকবার ওর নাম শুনেছি, কিন্তু কখনো দেখিনি। তুমি জানতে চাও আয়ুকে? তাহলে শোনো, কলেজে পড়াকালীন কয়েকটা খারাপ বন্ধুর পাল্লায় পড়ে যাই আমি। এমন কোনো রকমের নেশা নেই যেটা আমি ট্রাই করিনি। এক ধরনের স্মাগলার ছিলাম আমি, আর সেই স্মাগলিংটাই ছিল আমার কাল। এক বন্ধু আমাকে ফাঁসিয়ে দেয়। 2 দিন জেল খাটার পর আমি বুঝতে পেরেছিলাম জীবনে কত বড় ভুল করছি। এরপর আব্বু শেষ পর্যন্ত এসে আমাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান। তারপরেই বিয়ে হয় আমার আয়ুর সাথে। তাকে নিয়ে আমি বেশ ছিলাম। বিয়ের 2 বছর পর আম্মু গিয়েছিল নানুর বাসায়। আমি, আব্বু আর ভাইয়াও চলে গিয়েছিলাম অফিসে। বাসায় ছিল একমাত্র আয়ু। বেলা 12টার দিকে হঠাৎ পাশের এক প্রতিবেশী ফোন দিয়ে বলে, আপনাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে, বাসায় কি কেউ ছিল? এই খবর শুনে আমি দ্রুত বাসায় চলে আসি, কিন্তু ততক্ষণে সব শেষ। খবর পেয়ে পুলিশ এসেছিল, কিন্তু বাবা মোটা অঙ্কের টাকা দিয়ে পুলিশকে চুপ করিয়ে দেয়। এরপর আমাদের বাড়ির পেছনে ওকে কবর দেওয়া হয়। তারপর থেকেই আমি প্রতিদিন ওর কবরের পাশে গিয়ে বসে থাকি। কথা শেষ করে জাঙ্কুক তের দিকে তাকালো। চোখ দুটো ছলছল করছে মেয়েটার। প্রায় ভোর হয়ে এলো, ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে খাবার শেষ করে বাবার ঘরে গিয়ে দরজা নক করলো জাঙ্কুক। ভেতরে এসো। কিছু বলবে জাঙ্কুক? আব্বু, ভাবিকে যদি অনার্সে ভর্তি করিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয় না? এই বিষয়ে আপনার মতামত কি? ভালো কথা বলেছো। শুনেছিলাম গত বছরে মেয়েটা উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছিল, কিন্তু সৎ মায়ের জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। ওর পড়াশোনার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, তবে তোমার মায়ের একটা মতামত আছে, তারও মতামত নিও। বাবার ঘর থেকে বেরিয়ে জাঙ্কুক সোজা গেল রান্নাঘরে। গিয়ে দেখে তার আম্মু রান্না করছে আর তে সাহায্য করছে। আচ্ছা আব্বু, তেকে যদি অনার্সে ভর্তি করিয়ে দিই তাহলে কেমন হয়? কে অনার্সে ভর্তি হবে? আরে ভাবি, ও তো উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে, আমাদের তো উচিত ওকে উচ্চতর শিক্ষার জন্য সাহায্য করা। বৌমার পড়াশোনা করে কি করবে? বিয়ে হয়ে গেছে, এখন আর পড়াশোনা করে লাভ কি? এমন তো নয় যে ওকে চাকরি করতে হবে। তার চেয়ে মন দিয়ে সংসার করুক, নাতি নাতনির মুখ দেখি, এই তো, আর কি চাই? আমার যা বলার বলে দিয়েছি। আম্মুর কথা শুনে জাঙ্কুকের বড্ড রাগ হলো। তোমার মতামত কেউ চেয়েছে কি? চাইনি, তোমাকে জানানোর প্রয়োজন মনে করেছি তাই জানিয়েছি। তোমার ধ্যান ধারণা যে সেকেলে আগে জানলে বলতামই না। জাঙ্কুকের চিৎকারে জেইহব আর আরেম দুজনেই রান্নাঘরে চলে এলেন। কি হয়েছে জাঙ্কুক, এত রাগারাগি করছিস কেন? কেন আবার? আম্মুকে বললাম যে ভাবি উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে, তাই ওকে অনার্সে ভর্তি করিয়ে দিই। এই শুনে আম্মু বলল, বাড়ির বউয়ের আবার লেখাপড়ার দরকার কি? আচ্ছা, বাড়ির বউ বলে কি পড়াশোনা করতে পারে না? এটা কি ধরনের কথা? আম্মু, ও যতদূর পড়তে চাই পড়ুক না, আমাদের কোনো আপত্তি নেই,
যদি পড়াশোনা করে চাকরি করতে পারি তাতেও আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ জিন, আমারও কোনো আপত্তি নেই। একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা কেন বাধা দেব তাকে? তোমরা যখন সবাই ঠিক করে ফেলেছো তাহলে আমার কিছুই বলার নেই। আর তোমাদের যা ভালো মনে হয় তাই হোক, আমি কিচ্ছু বলবো না। যেই হোক, রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় জাঙ্কুকে ইশারা করে তার ঘরে যেতে বলল। জাঙ্কুক তার রুমে প্রবেশ করতেই বলল, বাহ, তুই তো বেশ চলছিস। কেন, কি হয়েছে সেটা তো আগে বল। তুই জানিস রোজ আমার স্ত্রী, তাহলে ওই মেয়েকে কেন ভাবি বলছিস? তুই তো এতদিন বলে এসেছিস তুমি যাকে পছন্দ করো না তাকে আমিও পছন্দ করি না, তাহলে আজকে কি হলো? আর তার চেয়েও বড় কথা, ওই মেয়েকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন হলো? আব্বু আম্মুর সামনে ওকে নাম ধরে ডাকবো, সেটা কি ভালো দেখায়? আর তুই ওকে স্ত্রী হিসাবে মানবি না, তাহলে মেয়েটা কি করবে বল? ওর দিকে যে লোকে কাদা ছুড়বে, আর তুই ডিভোর্স দেওয়ার পর তে যাবেই বা কোথায়? তাই আমি ভাবছি লেখাপড়া করে একটা চাকরি নিয়ে তারপর ওর বাবার কাছে যাক। আচ্ছা, ওই মেয়ে তো জানে আমি ওকে মানতে পারবো না, সবটা জেনেও সে কেন এখানে পড়ে আছে? আমাকে ডিভোর্স দিয়ে ওর বাবার কাছে চলে গেলেই তো পারে। দাদা ভাই, তুই যত সহজে কথাটা বললি না, ততটা সহজ ব্যাপারটা নয়। ও তোকে ডিভোর্স দেওয়ার পর সবাই ওকে অনেক খারাপ বলবে। তাছাড়া ডিভোর্সের পরে সে যাবেই বা কোথায়? ওই মেয়ে কোথায় যাবে না যাবে সেটা আমার ভাবনা নয়। ওর তো বাবা আছে, ওর বাবার কাছে ফিরে যাক। ওর যেমন বাবা আছে তেমন সৎ মাও আছে, তাই ও বাড়িতে ফিরে যাওয়া সম্ভব নয় দাদা ভাই। আর তুই তো এত স্বার্থপর ছিলি না দাদা ভাই। জাঙ্কুক, ওই মেয়ে না গেলে আমি রোজকে কি করে নিয়ে আসবো বাড়িতে? আর তুই যদি দেখে এখন ডিভোর্স দিস তাহলে আব্বু তোকে সম্পত্তির এক ভাগও দেবে না। তাহলে তোর যদি সম্পত্তির দরকার না হয় তাহলে ওকে ডিভোর্স দিয়ে দে। আব্বুর জায়গা জমি আমার কিচ্ছু দরকার নেই, আমি শুধু রোজকে নিয়ে সুখে থাকতে চাই। এখন মাথা ঠান্ডা কর, বিকালে আমি, তুই আর রোজ মিলে সিদ্ধান্ত নেব, কেমন? যেই হোক, ঠান্ডা করে জাঙ্কুক গেল তার আম্মির কাছে। তার আম্মুর সাথে সে যে অনেক খারাপ ব্যবহার করেছে। রান্নাঘরে গিয়ে তার আম্মুকে পেছন থেকে চাপটে জড়িয়ে ধরলো। ছাড় বলছি, ছাড়, একদম দরদ দেখাবি না। না না, ছাড়বই না। বেশ কিছুক্ষণ জাঙ্কুক ওইভাবে ছিল। মায়ের মন গলতে কতক্ষণ। তারপর জাঙ্কুক তার আম্মিকে চেয়ারে বসালো আর নিজে আম্মুর পায়ের কাছে বসে পড়লো। তুমি বলেছিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তোমার বিয়ে হয়ে যায়, বিয়ে কয়েকদিন পর তোমার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ পায়। তুমি তো অনেক ভালো ফলাফল করেছিলে, তাই না? তোমার ইচ্ছা ছিল উচ্চ শিক্ষিত হওয়া, তুমি বাবাকে বলেও ছিলে। বাবা বলেছিলেন দাদি রাজি থাকলে তিনিও রাজি। তুমি দাদিমাকে তোমার ইচ্ছার কথা বলেছিলে, দাদিমা তখন ঠিক একই কথা বলেছিলেন, তাই না? তোমার যে সময় বিয়ে হয়েছিল ওই সময় মেয়েদের উচ্চ মাধ্যমিক পাশে অনেক বেশি ছিল, কিন্তু এখন তো তা ভিন্ন। তাহলে ভাবি কেন উচ্চ শিক্ষার সুযোগ পাবে না? আল্লাহ না করুক আর যদি ভাইয়ার কিছু হয় তাহলে তো তাকে নিজের খরচ নিজেকেই চালাতে হবে। জাঙ্কুকের কথা শুনে তার আম্মু তাকে আর কিচ্ছু বললেন না। এরপর জাঙ্কুক গেল তের কাছে। শুধু শুধু আমার জন্য আম্মুর সাথে রাগারাগি করলে? আম্মু তো চায় না আমি পড়ালেখা করি। আসলে আম্মু আগের ধ্যান ধারণা নিয়ে থাকেন, তাই একটু সমস্যা হচ্ছে। আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। বিকেলে জাঙ্কুক যেই হোক রোজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে যেতে জাঙ্কুক জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি যখন তের পড়াশোনার জন্য আমির সাথে রাগারাগি করছিলাম তখন তুমিও কেন তের হয়ে কথা বললে? কারণটা হলো আমার ছোট্ট ভাইটা, সে যে মেয়েটার হয়ে কথা বলছে আর তার সাপোর্টে না গেলে হয়? রোজের বাড়িতে গিয়ে জাঙ্কুক বলা শুরু করলো, দাদা ভাই তো তেকে ডিভোর্স দিতে চাচ্ছে, কিন্তু এখন যদি ও তেকে ডিভোর্স দেয় তাহলে বাবা ওকে সম্পত্তির এক ভাগও দেবে না। কিন্তু ভাইয়া বলছে ওর নাকি সম্পত্তির কোনো দরকার নেই। আচ্ছা জাঙ্কুক, আঙ্কেলের সম্পত্তির এখন বর্তমান বাজার মূল্য কত? তা মোটামুটি 1.5 কোটি তো হবে। কিন্তু তোমার এসব শুনে লাভ কি? তোমার বর তো তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। তোমার কি মাথা ঠিক আছে? যেই হোক, এত টাকার সম্পদ কেউ ছাড়ে নাকি? একটু ধৈর্য ধরো, সম্পদ হাতে পেলেই ডিভোর্স। বাবার সম্পত্তি পেতে ঠিক কতদিন অপেক্ষা করতে হবে বলতো জাঙ্কুক? তা তো জানি না, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি একটা উপায় ঠিক বের করব। আরো কিছুক্ষণ সময় থেকে তারা বেরিয়ে আসলো বাসার উদ্দেশ্যে। পরের দিন সকালে জাঙ্কুক থেকে কলেজে ভর্তি করে দিল আর নিজে চলে গেল নিজের অফিসের উদ্দেশ্যে। প্রথম জাঙ্কুক নিজেই তাকে দিয়ে আসতো আবার নিয়ে আসতো, কিন্তু ধীরে ধীরে সে নিজেই আসা যাওয়া করতে শিখে যায়। একটা সময় তের উপর একটা বিশেষ টান অনুভব করতে থাকে জাঙ্কুক।
যেটাকে বন্ধুত্ব নয় ভালোবাসার মানুষ বলা যায়। কিন্তু সে একা ভালোবাসলে যে হবে না, দুই পক্ষেরই তো মনের মিলন দরকার। কিন্তু সেটা জাঙ্কুক জানবে কি করে? হঠাৎ মনে হলো এতদিন আমার সব খেয়াল ও রাখছে, এখন যদি আমার এই খেয়ালটা অন্য কেউ এসে রাখে তাহলে তেইহুংয়ের রিয়াকশনটা কেমন হবে? বাট এই ব্যাপারে আমাকে কে সাহায্য করবে? ইয়েস, লিসা। সঙ্গে সঙ্গে লিসাকে কল দিল। কিরে, কি করছিস? এই তো সবে দেশে ফিরলাম। আর বর কই? সে লন্ডন থেকে আসতে পারেনি রে, তার অনেক কাজ। ওকে, আমি 2 দিন পরেই তোকে আমাদের বাসায় নিয়ে আসছি, তারপর বলছি। বলছি মানে কি বলবি? আগে আয় না, তোর সাথে আমার অনেক কথা আছে। বেসিক্যালি তুই আমাকে একটু হেল্প করবি। কেন রে, প্রেম টেম নাকি? সেইরকমই কিছু। 2 দিন পরে লিসাকে নিয়ে আসলো জাঙ্কুক। লিসা বিবাহিত, কিন্তু সেটা তে জানে না। জাঙ্কুক লিসাকে আসার পথে সবটা বুঝিয়ে দিয়েছে ওকে কি করতে হবে। লিসা বাসায় আসার পর থেকে জাঙ্কুকের বেশ খাতির যত্ন করলো। এমন ভাবে অভিনয় শুরু করেছে যেন ও এক কোনো বিশেষ বান্ধবী জাঙ্কুকের। লিসার ঢং দেখে তের তো বেশ চলতে লাগলো ভেতরটা। কয়েকদিন পর জাঙ্কুক তের সামনে লিসাকে বলল, তুই ইদানিং বেশ সুন্দরী হয়ে যাচ্ছিস লিসা। এতদিনে আমার সৌন্দর্য তোর চোখে পড়লো জাঙ্কুক। আচ্ছা লিসা, তোর কোনো বয়ফ্রেন্ড আছে? হঠাৎ এই প্রশ্ন? আহা, বল না আছে কিনা। না না বাবা, আমার ওসব কিচ্ছু নেই। আমাকে বিয়ে করবি? কি কি বললি, আবার বল। বললাম যে আমাকে জীবন সাথী হিসাবে গ্রহণ করতে তোর কোনো আপত্তি আছে কিনা? একদমই না। তাহলে মামাকে গিয়ে বলি, তুই যেটা ভালো বুঝিস। তাদের এই কথা শুনে তে এক দৌড়ে তার নিজের রুমে চলে গেল। রাতে খাবার পর জাঙ্কুক বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে শুধু তের কথা। হঠাৎ দেখে তার মনের মানুষটাই তার পাশে এসে দাঁড়িয়েছে। অনেক সময় দুজনে চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ মৌনতা ভেঙে তে বলল, আমাকে 2টো টিউশন জোগাড় করে দেবে? কেন, তোমার সব প্রয়োজন তো আমি দিই। সেটা দাও, কিন্তু তোমার বউ এলে তা তো দিতে পারবে না। আর তাছাড়া আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। কেন? কোন অধিকারে এই বাড়িতে থাকবো? এতদিন যে অধিকারে ছিলে ভাইয়ার স্ত্রী, সেই পরিচয় তো মিথ্যা। আচ্ছা, আমি লিসাকে বিয়ের কথা বলতেই তুমি বাড়ি ছাড়তে চাইছো কেন বলো তো? তুমি যাকে ইচ্ছা বিয়ে করবে তাতে আমার কি? সত্যি কি তোমার কিচ্ছু যায় আসে না? না, কিচ্ছু যায় আসে না। তাহলে তোমার চোখে পানি কেন? চোখে কিছু একটা পড়েছে হয়তো। এখনো মিথ্যা বলেই যাবে? সত্যি বলতে এত সমস্যা? কিসের সত্যি? কোন সত্যি? সত্যি হলো এই যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। তাতে কি লাভ? তুমি তো এই নেকিকেই বিয়ে করবে। তুমি সত্যি আমাকে ভালোবাসো? বাসি তো। এই কথাটা শোনার জন্যই তো এত নাটক করলাম। লিসার বিয়ে হয়ে গেছে, 5 বছর হয়েছে, বুঝলেন? ওরা লন্ডনে থাকে। এই কয়েকদিনই হলো লিসা এসেছে। ওর স্বামী সেখানে অনেক কাজ, তাই তার স্বামী আসতে পারেনি। আপনি তাহলে সত্যি নাটক করলেন? ইয়েস মাই কিউটি পাই। 2 দিনের মধ্যেই তের আর চেইহোপের ডিভোর্স করিয়ে দিল জাঙ্কুক। আর তার মধ্যেই সে নিজের ট্রান্সফারের ব্যবস্থা করে ফেললো। 3 মাস পর তেকে নিয়ে নতুন শহরে গেল। সেখানে গিয়ে ওকে বিয়ে করলো। পুরো পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন হলো তার। ভেবেছিল তার আব্বু হয়তো তাকে ত্যায্য করবেন, কিন্তু করেননি। আর 2 মাস পরেই রোজ আর চেইহোপের ধুমধাম করে বিয়ে হয়েছে। তারাও রয়েছে তাদের মতো সুখে, আর তেকুকও এদিকে রয়েছে নিজেদের মতো সুখে। দুজনেই ভালোবাসার সাগরে ডুব দিতে ব্যস্ত। ভালোবাসার মধুর খেলায় মেতে উঠেছে তারা। হবে হয়তো তাদের সাথে আবারও দেখা, কিন্তু সেই পরিস্থিতিতে সে কি করবে তার জানা নেই।